হাতিল প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। আমরা আজকে কথা বলবো রেলের যে রানিং স্টাফ তারা বারবার ধর্মঘট করছে, তারা কেন ধর্মঘট করছে এবং এতে আপনারা দেখতে পাচ্ছেন যে যে যাত্রীদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই বিষয় নিয়ে আমাদের টিভিএস এ বিস্তারিত কয়েকটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্টগুলি করেছেন টিভিএস এর স্টাফ রিপোর্টার ফয়সাল আহমেদ। আমরা আজকে তাকে স্টুডিওতে পেয়েছি, তার কাছ থেকে বিস্তারিত জানবো। ফয়সাল, আপনার কাছে একটু জানতে চাবো যে যে রেলওয়ের যে রানিং স্টাফ তারা কেন বারবার ধর্মঘট করতেছে? আসলে এই ধর্মঘট শুরু হয়েছে 2021 নভেম্বরে একটা অর্ডার আসে। সেটা হচ্ছে তারা এই মানে এই ধর্মঘটগুলো করছে তাদের অ্যালাউন্সের জন্য। রানিং স্টাফ তাদের রানিং কিছু অ্যালাউন্স থাকে, সেই অ্যালাউন্সের জন্যই এই ধর্মঘট শুরু হয়। তো 2021 সালের নভেম্বরে একটা অর্ডার আসে যে তাদের এই অ্যালাউন্স আর দেওয়া হবে না। এইটা কার্যকর হয় 2022 জানুয়ারি থেকে। তো তখন থেকেই এরা বিভিন্ন সময় আন্দোলন চালিয়ে যায়, এই ধর্মঘট করে, এবং তখনকার যারা ম্যানেজমেন্ট মন্ত্রী সচিব তারা তাদেরকে বারবার আশ্বাস দিয়েছে যে আমরা এগুলো চালু করব। আবার তারা ধর্মঘট ভেঙে আবার কাজে ফিরে, আবার কিছুদিন পর দেখে তাদের এই কমিটমেন্ট ঠিক নাই, আবার ধর্মঘটে যায়। এইভাবে করতে করতে তারা আসলে 2023 সাল পর্যন্ত আসে। 2023 সালে আবার তারা যখন ধর্মঘটে যায়, তখন হচ্ছে ওই সময় যে মন্ত্রী সুজন, তিনি একটা পর্যায়ে বলে ফেলে যে আমরা আপনাদের এটা চালু করব না, যা করেন করেন। তো এটা হচ্ছে শ্রমিকদের মধ্যে আরো বেশি ক্ষোভের সৃষ্টি করে। পরে তারা মানে একটা কঠোর ধর্মঘটে যায়, যার কাজ মানে পুরো বাংলাদেশ ব্যাপী একটা বন্ধ করে দেয়। এরপরে তাদেরকে গোয়েন্দা সংস্থা ডেকে নেয়। নেয়ার পরে মানে অনুরোধ করে যে আপনারা ধর্মঘট টাইপের এটা আন্দোলন না করে অন্য কি করা যায় সেটা ভাবেন। তখন তারা বলে যে আমরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাই। তো তারা বলে এটা সম্ভব না, অন্য কোনো উপায়। তখন তারা হচ্ছে মন্ত্রিপরিষদ সচিব তার সাথে বসার একটা আগ্রহ প্রকাশ করে, সেটা তারা গোয়েন্দা সংস্থা অ্যারেঞ্জ করে। তো যত অংশীজন আছে সবাইকে নিয়ে এটা 2023 আগস্টে মন্ত্রিপরিষদ সচিব একটা সভা করে। সভার পরে মন্ত্রিপরিষদ সচিব তখন এই সভা থেকেই বলে যে এটা যেহেতু বহু বছর যাবত প্রায় ব্রিটিশ আমল থেকে রানিং স্টাফরা এই অ্যালাউন্স পেয়ে আসছে, তাহলে এটা চালু করা যেতে পারে। কিন্তু ওই সময় এটাও বলে যে এটা কোনো অর্ডার হবে না, কারণ হিসেবে তারা দেখায় যে এটা যদি অর্ডার হয় তাহলে অন্যান্য যারা স্টাফ আছে অন্যান্য সেক্টরে তারাও হয়তো একটা আন্দোলন হতে পারে যে আমাদেরকেও দেন। আর এইটা বন্ধ করা হয়েছিল আসলে রেল থেকে। এটা বন্ধ করার কারণ হিসেবে তারা তখন কস্ট সেভিং একটা ইনিশিয়েটিভ নেয় কান্ট্রি ওয়াইড। তখন এই অ্যালাউন্সগুলো বন্ধ করে আর কি 2022-এ। তো অর্ডার এবং কোনো মিটিং মিনিটস না থাকায় তখনও কিন্তু এটা বাস্তবায়ন হয় না। এভাবে করে আবার যায়। 2024-এও তারা কয়েকবার আন্দোলন করে, আবার হচ্ছে আশ্বাসে ফিরে। 2024-এর শেষের দিকে তারা আবার একবার কঠোর আন্দোলনে যায় আর কি, এই সরকার পতনের পর, নতুন সরকার আসার পরে। তো এইভাবে প্রথম দিকে হচ্ছে ডিসেম্বরের শুরুতে একবার করে, তখন আশ্বাস দেয় যে ডিসেম্বরের 31 তারিখের মধ্যে আপনাদের এটা হচ্ছে সমাধান করা হবে। কিন্তু সেটা না হতে আবার তারা আন্দোলনে যায়। তখন এখনকার যে ডিজি তিনি হচ্ছে এই শ্রমিকদের সাথে বসে সময় চান। তো তারা জানুয়ারির 27 তারিখ পর্যন্ত সময় দেয় যে এর মধ্যে যদি আমাদের এটা সমাধান না হয় আমরা আন্দোলনে যাব। তো 27 তারিখের মধ্যে সেই সমাধান না হতে 28 জানুয়ারি আবার শ্রমিকরা ধর্মঘটে যায়। তো এরপর ওই দিন অনেক আলোচনা হয়, উপদেষ্টার সাথে সচিবের সাথে বারবার মিটিং হয়, কিন্তু শ্রমিকরা কোনোভাবে মানে না। কারণ আবার এখন অবস্থাটা এমন দাঁড়িয়েছিল যে রেলের হাতে কোনো এইটা চালু করার ক্ষমতা ছিল না। এই জন্য তাদের অর্থ মন্ত্রণালয়ের উপর ডিপেন্ড করতে হচ্ছিল। তো তারা অর্থ মন্ত্রণালয়কে কনভিন্স করার চেষ্টা করছিল, হচ্ছে না। এটা করে করে হচ্ছে 29 তারিখ গভীর রাতে একটা মিটিং এর মধ্যে থেকে হয় যে তাদের এই দাবি দেওয়া মানা হবে। এরপর তারা 29 জানুয়ারি। আপনি যে ভাতাটার কথা বলছেন, এটা আসলে কি ভাতা এবং এখান থেকে এই স্টাফদের তারা কি সুবিধা পায়? আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি রেলের ভাষায় এটাকে বলে মাইলেজ। মাইলেজটা হচ্ছে একজন শ্রমিকের তো 8 ঘন্টা হচ্ছে ডিউটি। তো এখন রেলের এই রানিং স্টাফ কম থাকাতে তাদের একটু ওভার ডিউটি করতে হয়। তো এই জন্য প্রতি 100 কিলোমিটারের জন্য, মানে বাড়তি 100 কিলোমিটারের জন্য একদিনের বেসিক স্যালারি তারা পেয়ে থাকে, যেটাকে মাইলেজ হিসেবে মানে তারা বলে থাকে। আর
যখন হচ্ছে রিটায়ারমেন্ট হয় তখন পেনশনের ক্ষেত্রে এই যে যা মাইলেজ, একজন যতগুলো মাইলেজ সে করেছে তার 75%, এই 75% হিসাব করে তখন ওই পেনশনের সাথে যুক্ত হয়। 75% তার গ্র্যাচুইটির সাথে অ্যাড হয়, ফলে সে তার পেনশনের পরিমাণটা অনেক বেশি পায়। আর অর্থ মন্ত্রণালয় এখানে বা সরকার আগে কি ডিসিশন দিয়েছিল যে কারণে তাদের আন্দোলন করতে হলো আর কি? সরকার হচ্ছে এই মাইলেজটা এবং হচ্ছে এই যে 75% যে আনুতোষিক এইটা বন্ধ করে দিয়েছিল। আচ্ছা, এখন হচ্ছে আপনার কাছে আমার যেটা শেষ কোশ্চেন, যে বারবার ধর্মঘটে তো অবশ্যই যাত্রীদের ভোগান্তি হয় এবং একটা সার্ভিস সেক্টরে এই ধরনের ধর্মঘট আসলে তো কারো মতেই কাম্য না। তো শ্রমিকরা সেটা মানে আলোচনার আরেকটু সময় নিতে পারতো জনভোগান্তিটা দূর করার জন্য, তারা সেদিকে কেন যায় নাই, একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো যে এবার যে আশ্বাস দিছে, আগে বহুবার আশ্বাস দেওয়া হয়েছে এবং সরকার এবার যেমন একটা মহার্ঘ ভাতা চালু করার কথা বলে আবার সেখান থেকে সরে আসতেছে, সরকার কিন্তু অনেক ডিসিশন নিচ্ছে আবার সেখান থেকে সরে আসছে। ফলে এই যে তাদের যে আলটিমেটলি যে 29 তারিখ মধ্যরাতে একটা আশ্বাস দেওয়া হয়েছে, তার প্রেক্ষিতে তারা আন্দোলন থেকে সরে আসছে, এটা আসলে বাস্তবায়ন কতটা হবে আপনার কি ধারণা, বা শ্রমিকরা কি মনে করছে? আচ্ছা, শ্রমিকরা হচ্ছে তাদের কিন্তু যে দাবি দুটো ছিল, দুটো কিন্তু পূরণ হয় না। একটা মাইলেজটা তারা দিয়েছে, মাইলেজটা হচ্ছে মেনে নিয়েছে অর্থ মন্ত্রণালয়, তবে এই 75% যে আনুতোষিক সেটা কিন্তু এখনো দেয়া হয় না। তো শ্রমিকদের মধ্যে কিছুটা ক্ষোভ থাকলেও তারা ভাবছে যে যেহেতু একটা মেনেছে, ভবিষ্যতে হয়তো বাকিটাও মানা হবে, এই একটা ব্যাপার। আর হচ্ছে যেটা বললেন যে বারবার ধর্মঘটের বিষয়, আসলে তারা 2022 থেকে এই যে বারবার হচ্ছে এটা নিয়ে তাদেরকে আশ্বাস যে পূরণ হয় নাই, এজন্য তাদের মধ্যে আসলে একটা ক্ষোভ তৈরি হয়েছিল। এই ক্ষোভের কারণেই তারা বারবার এই ধর্মঘটে যায়। আবার সরকার থেকেও ওইভাবে তাদেরকে কনভিন্স করতে পারেনি। যেমন এই 28 তারিখের কথাই যদি বলি, তখন কিন্তু অন্ততপক্ষে 5 বার সারাদিনে তাদের সাথে বসেছে, কিন্তু ওই বারবারই আশ্বাস, তারা আর আশ্বাসের উপর কিন্তু বিশ্বাস রাখতে পারেনি। যখন 29 তারিখ গভীর রাতে যখন তাদেরকে পুরোপুরি বলা হলো যে সকালের মধ্যে তাদেরকে এটার অর্ডার আসবে, তখন কিন্তু তারা কাজে যোগ দিয়েছে এবং সেই অনুযায়ী অর্ডার আসছে 29 জানুয়ারি। আমার যে প্রশ্নটা ছিল যে তাদের সরকারের উপর খুব ছিল, কিন্তু যাত্রীদেরকে কেন জিম্মি করে তাদের এই দাবি আদায় করতে হয়? তারা যাত্রীদের সেবা দিয়ে, রেল একটা হচ্ছে সার্ভিস সেক্টর, তারা যাত্রীদের সেবা অব্যাহত রেখে হচ্ছে সরকারকে প্রেসারে ফেলার মতো কর্মসূচিতে তারা কেন যায়নি, বা সামনে যদি এই ধরনের মানে কোনো অবস্থা হয় তারা যেন হচ্ছে যাত্রীদের ভোগান্তির কারণ না হয়, সেটা শ্রমিকটা কি বলছে বা শ্রমিকদের ভাবনা আছে কিনা এরকম? আচ্ছা, এই ব্যাপারে শ্রমিকদের সরাসরি কথা হচ্ছে যে তারা চালিয়ে রেখে, এই যে 2022 থেকে স্ট্রাইক ছাড়াও তারা চালিয়ে রেখে সবসময় সরকারের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলেছে, এটার দাবি বারবার তুলেছে, কিন্তু চালিয়ে রেখে তাদের দাবি কখনোই পূরণ হয় নাই। এই জন্যই তারা এই সর্বশেষ হিসেবে এই পন্থাটা বারবার বেছে নিয়েছে। যদিও এটা তারাও মনে করে যে এটা ঠিক হচ্ছে না, কিন্তু তাদের মতে তাদের আর কোনো পথ খোলা নেই, যার দরুন এটা করছেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা ফয়সাল আহমেদের কাছ থেকে বিস্তারিত জানলাম। এখানে আসলে অর্থ মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত, সেটাকে এক দিক থেকে হচ্ছে যৌক্তিক বলা যায়, আবার আরেক দিক থেকে অযৌক্তিক। যৌক্তিক হচ্ছে এই কারণে যে একজন রানিং স্টাফ, তার হচ্ছে চলন্ত ট্রেনে তার ডিউটি থাকে, ফলে তার হচ্ছে নির্ধারিত সময় পর্যন্ত সে তার বেতন ভাতার বাইরে কোনো ভাতা পাবে না, এটাই নিয়ম। এবং ওভারটাইম করলে সে ওভারটাইম ভাতা পাবে, এবং অন্য কোনো পেশার বা সরকারি অন্য কোনো দপ্তরের লোকদের কিন্তু এই অ্যালাউন্সটা তার পেনশনের ক্ষেত্রে আনুতোষিক হিসেবে কাউন্ট হয় না। এই হিসেবে অর্থ মন্ত্রণালয়ের যে সিদ্ধান্তটা নিয়েছিল সেটা যৌক্তিক, কিন্তু সরকারি চাকরিতে বা যে কোনো চাকরিতে একটা নিয়ম আছে, একটা জেনারেল রুলস হচ্ছে যে আপনি আপনার এমপ্লয়িকে একবার একটা সুবিধা দিয়ে পরবর্তীতে সেই সুবিধা কাট করতে পারবেন না। সুবিধা কমানো যায় না, সুবিধা হচ্ছে বছর বছর বাড়াতে হয়। তো ব্রিটিশ আমল থেকে রানিং স্টাফরা যে সুবিধাটা পেয়ে আসছিল, সেটা এভাবে হঠাৎ করে হচ্ছে কেটে নেওয়া বা সেই সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করার যে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয় নিয়েছিল, এটা এক ধরনের হঠকারী সিদ্ধান্ত ছিল, এবং সেই হঠকারী সিদ্ধান্ত কিন্তু সরকার আলটিমেটলি বাস্তবায়ন করতে পারলো না। তাদের আবার আগের জায়গায় ফিরে যেতে হচ্ছে, মাঝখান থেকে শ্রমিকদের আন্দোলন করতে হলো এবং দেশের যাত্রীদের একটা বড় ধরনের হচ্ছে ভোগান্তিতে পড়তে হয়েছে। আশা করি সরকার আগামীতে যে কোনো পলিসি চেঞ্জের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এটার কনসিকুয়েন্স কী হবে, ফলাফলটা ইম্প্যাক্টটা কেমন হবে,
তো সেটা হচ্ছে আরো গভীরভাবে বিশ্লেষণ করবে। এটা হচ্ছে সরকার প্রতি আমাদের আহ্বান থাকবে। একই সঙ্গে যারা হলো ভুক্তভোগী হবেন তারা যেন সরকারের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করেন, জনগণকে যাতে জিম্মি করে তাদের হলো দাবি আদায়ের ক্ষেত্রে যাতে তারা জনগণকে জিম্মি না করেন, এটাই আমাদের আহ্বান থাকবে। আমাদের এই শো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।